আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই একত্র হওয়াটা কোনো ফর্মাল কোনো কিছু না, টোটালি আমরা আমাদের নিজেদের সাথে একটু আলাপ আলোচনা করতে চাই, এই জন্যই আসা। টিচারদের সাথে আসা না কোনো প্রেজেন্টেশন থাকে, জ্ঞান অর্জনের, জ্ঞান বিতরণের ওইরকম কোনো আনুষ্ঠানিকতা এখানে নেই। যেটা আমরা করতে চাচ্ছি শুধু আমাদের সাথে মত বিনিময়ের একটা অনুষ্ঠান। এখানে আমরা আমাদের সিনসিয়ার অপিনিয়নটা শেয়ার করব এবং আমরা আমাদের মতো কিছু কথা বলার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। পৃথিবীতে কিন্তু ডাক্তার অনেক, কিন্তু খুব কম সংখ্যক ডাক্তার আছেন যারা ডাক্তার কাম টিচার। এর সংখ্যা কিন্তু 5%-এর বেশি হবে না। সুতরাং যারা ডাক্তার কাম টিচার, দে আর ব্লেসড। আমি মনে করি আমরা যারা এখানে আসি সবাই ডাক্তার প্লাস আমরা টিচার, সুতরাং উই আর ব্লেসড পিপল অফ দি সোসাইটি। এটা আমার ফিলিংস, সেটা আমরা মনে হয় এটাই সত্য কথা। আমরা যারা আসি, পৃথিবীতে যারা থাকি, প্রত্যেকেই কী করি? প্রত্যেকেই একটা উদ্দেশ্য সেম, সেটা হলো মরার পরেও যাতে আমাদেরকে মানুষ কিছুটা দিনের উপর মনে রাখে, এবং সেই সুযোগটা ফুটপ্রিন্ট সবাই রেখে যেতে চায়। এটাই প্রত্যেকটা মানুষের, আমার আপনার প্রত্যেকটা মানুষের চাওয়া। এবং এই ফুটপ্রিন্ট রাখার সবচেয়ে ভালো সুযোগ একমাত্র টিচারদের। একজন টিচারই পারে তার ফুটপ্রিন্ট লম্বা সময়ের জন্য মানুষের মধ্যে রাখার, সেই সুযোগটা আমাদের আছে। সুতরাং আমরা প্রত্যেকেই কিন্তু ওই গ্রুপের লোক, ডাক্তার কাম টিচার। অনেকদিন আগে আব্রাহাম লিঙ্কন যখন প্রায় 250 বছর আগে তার বাচ্চাকে যখন স্কুলে পাঠান, তখন তিনি তার শিক্ষককে, তার স্কুলের টিচারকে কিছু চিঠি লিখে পাঠিয়েছিলেন। সেই চিঠিতে উনি কিছু কথা বলে গেছেন। আয়োজনে থাকছে আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের লেখা একটি চিঠি, যেটি তিনি তার সন্তানকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখেছিলেন, যা আজও শিক্ষকদের জন্য শিক্ষাদানের পথ নির্দেশিকা হিসেবে প্রচলিত। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক খারাপ লোকের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে $1 উপার্জন অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই এই কথা বুঝতে পারে যারা নিপীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুল মনে করে তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এই শক্তি পায়, হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করে, সে যেন সবার কথা শুনে এবং তা সত্যের পর্দায় থেকে যেন ভালোটাকে গ্রহণ করে, এই শিক্ষাও তাকে দিবেন। সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়ে ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এই শিক্ষাও দিবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। এটাই ছিল সেদিনকার ওনার লেখা চিঠি, এবং আজও সেই চিঠিটা আমাদের যারা আমরা শিক্ষক তাদের জন্য কিন্তু এটা ওরকমভাবে প্রযোজ্য। আজকে আমাদের আমি আরেকটা
রিয়েল ঘটনা শেয়ার করতে চাই মিস মেরি এবং টনি। মিস মেরি আমেরিকার একটা স্কুলের শিক্ষিকা ছিলেন এবং উনি ক্লাস 3 টিচার বাচ্চাদের পড়াতেন এবং ওই সময় ক্লাসে একটা ছাত্র ছিল, তার নাম ছিল টনি। এবং টনিকে উনি দেখতেন যে খুব অলিমলু থাকে। প্রথমে উনি এক সপ্তাহ অবজার্ভ করার পরে হেডমাস্টারকে বলছে, টনি স্যার আপ টু দ্য মার্ক না। হেডমাস্টার উত্তর দেয়নি। সেকেন্ড সপ্তাহে বলছে যে টনি আপ টু দ্য মার্ক না। হেডমাস্টার তখন বলছে, তুমি এই টনিকে একটু খেয়াল করো। স্বাভাবিকভাবে ওদের ক্লাস টিচার বদল হয়। 1 মাস পরে যখন ক্লাস টিচার বদল হচ্ছে তখন প্রত্যেকেই বাচ্চারা একটা গিফট নিয়ে আসছে, টনিও একটা গিফট নিয়ে আসছে। বাচ্চারা অনেক ভালো ভালো গিফট দিয়েছে, ওই টিচারকে সবাই খুলতেছে, দেখতেছে। টনির গিফটটা একদম নোংরা একটা কাগজে মোড়ানো পিছনে পড়ে আছে। লাস্টে ওই গিফটটা খোলা আসছে। খোলার পরে ও দেখে ওইখানে হাফ ইউজড একটা পারফিউম বটল। তখন ওই মেরি জিজ্ঞেস করছে, এটা কি জিনিস? বলছে, গত রাত্রে আমার মা মারা গেছে, এই বটলটা তার ইউজ হবে না, আমি এইটাই আপনার জন্য নিয়ে আসছি, আমার আর কিছু নাই। তখন ওই মিস মেরি ওই স্প্রেটা তার গায়ে দেয়। টনি যেহেতু ওই স্প্রেটা পরিচিত, তখন ওকে জড়িয়ে ধরে। গল্পটা ওখানেই শেষ। 20 বছর পরে টনি যখন ইঞ্জিনিয়ার হয়, তার গ্র্যাজুয়েশনের সময় হয়, তখন তার গার্ডিয়ান খোঁজ করে, কিন্তু ওর তো কোনো গার্ডিয়ান নাই। তখন ও ওই মিস ম্যারিকে খুঁজে বের করে একটা বৃদ্ধাশ্রমে। তখন তাকে দাওয়াত করে যে আমার এই গ্র্যাজুয়েশনে আপনি আমার মা হিসাবে আপনাকে ইনভাইটেশন। উনি এখানে আসেন, এসে উনি কিছু কথা বলেন। সেই কথা লাস্টে একটা কথা উনি বলেছিলেন যে, এবং উনি ওই পারফিউম বটলটা নিয়ে আসছিলেন এবং বললেন যে, আমি ওই টনির বায়োলজিক্যাল মাদার না, কিন্তু আমি আজকে ওর মা। এবং আজকে এই গ্র্যাজুয়েশনে একটা কথাই বলতে চাই, কেউ যদি শিক্ষক হতে চান আগে বাবা অথবা মা হতে হবে। দ্যাট ওয়াজ দ্য মেসেজ। কাজে আমরা যারা শিক্ষক তারা যদি ওই কথাটা মনে রাখি যে আগে স্টুডেন্টের মা বাবার জায়গায় নিজেকে বসাতে হবে, তাই যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা সত্যিকারের শিক্ষক হতে পারবো। আইনস্টাইন কিন্তু বলে গেছেন, আমি কাউকে কিছু শেখাই না, আমি শেখার হাঙ্গারটা তৈরি করি। সুতরাং আমরা যারা এই প্রফেশনের সাথে জড়িত, আমাদের কাজটা কিন্তু একটাই, আমরা সব কিছু শিখিয়ে দিতে পারবো না, কিন্তু যদি একটু হাঙ্গারটা তৈরি করতে পারি, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু স্টিমুলেট দ্যাট স্টুডেন্ট টু আর্ন সামথিং, লার্ন সামথিং। শিক্ষকদের কাজটা কি? আমরা আর্ন, ডিস্ট্রিবিউট দ্য নলেজ, স্কিলনেস, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড, দে ক্যান রিপ্রোডিউস অ্যান্ড দে ক্যান ইমপ্লিমেন্ট ইন দেয়ার লাইফ। ও যদি শুধু বুঝে, সেটাকে যদি রিপ্রোডিউস না করতে পারে, সেটাকে যদি ইমপ্লিমেন্টেশন না করতে পারে, ওই শিক্ষাদানের কিন্তু সত্যিকারের কোনো মূল্য নাই। সেটা কিন্তু আমাদেরকে একটু হলেও খেয়াল করতে হবে। আমরা যদি এটা চিন্তা করি, এই চেয়ারের পারপাসটা কিন্তু বসা। একটা প্লাস্টিকের চেয়ার আছে, কাঠের চেয়ার আছে, একটু গদি দেওয়া আছে, একটু হাতল দেওয়া আছে। এই চেয়ারটার মধ্যে গদিও আছে, হাতলও আছে, মেসেজারও আছে। আমরা যদি চাই, আমরা কোন চেয়ারটা চাবো? যে চেয়ারটা আমাকে মাল্টিপল সার্ভিস দিবে, ওই চেয়ারটাই তো চাবো। সুতরাং আমরা একটু চিন্তা করি, আমাদের পারপাসটা যদি আমরা ওই লেভেলে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই প্লাস্টিক চেয়ার এবং মেসেজার চেয়ারের সাথে ডিফারেন্সটা আমাদের কিন্তু একটু হলেও বোঝা দরকার। টিচাররা তো টর্চ লাইট ফর স্টুডেন্ট। ও সারা জীবনে চলার জন্য যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় এই টিচার কাছ থেকে যা শিখবে, ওই টর্চ দিয়ে তো তার জীবনটা চলবে। এই দায়িত্ব কিন্তু আমার, আপনার সবার। এটা আমার মনে হয় গ্রোথ অফ নলেজ খুব ইম্পর্টেন্ট। আপনার আমার অযত্নে কিন্তু রাস্তার পাশে গাছটা বড় হয়, ডিমটা কিন্তু হাঁস হয়ে যায়, একটা বাচ্চা কিন্তু বড় হয়। ঠিক তেমনি প্রতিদিন যদি আমরা যারা শিক্ষক, আমরা যদি আমাদের নলেজটাকে আপগ্রেড না করতে পারি, আমরা যদি না গ্রো করতে পারি, তাহলে আমরা ব্যাকডেটেড হয়ে যাব। ব্যাকডেটেড হয়ে যাব মানে কি? আপনাকে আমাকে যেভাবে কাউন্ট করা উচিত সেভাবে আমরা কাউন্টেড হব না। মিরর কিন্তু আমরা সবাই ব্যবহার করি। মিররে আমরা কি দেখি? আমরা দেখি আমাদের যে প্রোফাইলটা দেখি, এটা কিন্তু একটা প্রোফাইল আমরা দেখি। দিস ইজ দ্য লুকিং গ্লাস। মিরর, রিয়েল মিরর হলো আমরা সোশ্যাল মিরর। ও আমাকে দেখে, আপনারা আমাকে দেখেন, আমি কীরকম লোক, কীভাবে হাঁটি, কীভাবে কথা বলি, কোন লেভেলের আমার চলাফেরা, কি কোয়ালিটি আমার, এইটা আমার সোশ্যাল মিরর আমাকে দেখে। আপনাকেও কিন্তু একইভাবে সবাই দেখে, এবং এই দেখার উপরে নির্ভর করে সবার কাছে আপনার পারসেপশনটা কি, আপনাকে তারা কিভাবে চিন্তা করে।
আমরা যদি আরেকটু দেখি, একটা মানুষের মধ্যে একটা তার পজিশন আছে, তার একটা ফিজিক্যাল অবস্থান আছে, তার ডিগ্রি আছে, তার এক্সপিরিয়েন্স আছে, তার এইজ আছে, তার নলেজ আছে, তার স্কিল আছে। স্কিল, হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল। হার্ড স্কিল মানে অপারেশন করতে পারি, সফট স্কিল মানে আমি কথা বলতে পারি, কারো কথা শুনতে পারি, দ্যাট ইজ দ্য সফট স্কিল। পার্সোনালিটি একটা বিরাট ব্যাপার, ম্যাচুরিটি একটা বিরাট ব্যাপার, হিউম্যানিটি একটা বিরাট ব্যাপার। মানুষের এতগুলো গুণ একত্রিত হয়ে ওই মানুষটা সম্পর্কে এই সোসাইটির একটা পারসেপশন তৈরি হয়। সেই পারসেপশন হইতে পারে তাকে সে ভয় পায়, হইতে পারে তাকে সে ভালোবাসে, হইতে পারে তাকে সে রেসপেক্ট করে। এবং এই তিনটার কম্বিনেশন অথবা ওয়ান অথবা টুর উপরে নির্ভর করে ওই লোকের কথা কতটা পালন করবে কি করবে না। এই আমাদের মেডিকেল কলেজে যদি কখনো গন্ডগোল হয় বাচ্চাদের মধ্যে, আমরা ওই শিক্ষকটাকে খুঁজি যে অমুকটা ডেকে নিয়ে আসে, ওর অ্যাকসেপ্টেবিলিটি বেশি, ওকে দিয়ে ম্যানেজ করা যাবে। তার কারণ ওর প্রতি একটা পারসেপশন তৈরি হয়। কাজে আমাদের পারসেপশন তৈরি করতে হইলে আমাদের কথা কেউ শুনবে কিনা, আমাকে মানুষ কতটা বুঝবে, আমাকে মানুষ কতটা মূল্য দেবে, নির্ভর করে আমাকে কি সে ভয় পায়, আমাকে কি সে রেসপেক্ট করে, আমাকে কি ভালোবাসে। সুতরাং আমরা যদি লাভ এবং রেসপেক্টটাকে এক করতে পারি, শুধু ভয় দিয়ে কেউ কাউকে কিছু করানো যায় না। সুতরাং আমরা যারা টিচার, আমাদেরকে এই কোয়ালিটিটা অর্জন করাটাও প্রয়োজন আমি মনে করি। এই বিড়ালটা সাদা কি কালো ওইটা বড় কথা না, ও ইঁদুর মারতে পারে কিনা সেটাই বড় কথা। আমরা আমাদের জ্ঞান ঠিক মতো আমার বাচ্চাকে পৌঁছাতে পারি কিনা, আমার জ্ঞান ওই বাচ্চার কোনো কাজে লাগে কিনা, ওইটাই আসল। আমার চেহারা কি, আমার ডিগ্রি কি, আমার উচ্চতা কি, আমার ড্রেস কি, আমার চুলের স্টাইল কি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এইটা আমার মনে হয়। এই রুলেক্স হলো পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি। এই রুলেক্স ঘড়ি পরে আছে, ওটা সময় দেয় না, 10,000 টাকার ঘড়ি সময় দেয়। সুতরাং পারপাসটা আসল, প্রাইজ ইজ নট দ্য ফ্যাক্টর। এইটা আমাদের মনে রাখতে হবে। আমি অনেক ডিগ্রিধারী, আমার অনেক ভালো পজিশন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমাকে দিয়ে আমার কাজটা হয় কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। টোটাল কেয়ার একটা কথা আমরা জানি। আমার বাসায় যদি গেস্ট আসে, আমরা কি করি, তাকে প্রথমে রিসিভ করি, ড্রয়িং রুমে একটু বসাই, ডাইনিং টেবিলে ভালোভাবে খাওয়া দেই, যাওয়ার সময় একটু সুন্দর করে বিদায় দেই। দ্যাট ইজ দ্য টোটাল কেয়ার। এই টোটাল কেয়ারের মধ্যে সামান্য জায়গায় যদি সামান্য ব্যত্যয় ঘটে, সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। সব কিছু ঠিক করলেন, আপনি যদি চলে যাওয়ার সময় দরজাটা জুড়ে বন্ধ করে দিলেন, ও আর আপনার বাসায় আসবে না। সুতরাং আমাদের টোটাল কেয়ারটা সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন আমাদের টিচিং প্রফেশনে আমরা ওই বাচ্চাটাকে টোটাল কেয়ার দেওয়ার একটা চিন্তা যদি আমার মাথায় থাকে, আমার মনে হয় সেটা আমাদের অনেকভাবে হেল্প করবে। আরেকটা ব্যাপার আমি শেয়ার করতে চাই, সমাজে কিন্তু অনেক লোক আছে, এই প্রেসিডেন্ট আছে, কৃষক আছে, অভিনেতা আছে, ইঞ্জিনিয়ার আছে, শ্রমিক আছে, বিজনেসম্যান আছে, ডাক্তার আছে। প্রত্যেকটা মানুষের সমাজে অনেক প্রয়োজন আছে। একটা মানুষের সবার জন্য সার্বক্ষণিক প্রয়োজন, সেটা হলো ডাক্তার। অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে যেই হোক, সে প্রেসিডেন্ট হোক, সে অভিনেতা হোক, তার জীবনের সার্বক্ষণিক প্রয়োজন একটা মানুষের, সে হলো ডাক্তার। আর ওই ডাক্তার বানানোর কাজটাই আমি আর আপনি করি। সুতরাং আমি আর আপনি যে কাজটা করি তার গুরুত্ব কিন্তু এখানেই বোঝা যাবে যে আপনি যা করেন সেটা কিন্তু এই সমাজে আর কারো করার সুযোগ নাই। কারণ আপনি টিচার কাম ডক্টর, এই কথাটা মনে রাখতে হবে। এটা আমি মনে করে দিতে চাই, নিজেও মনে রাখতে চাই। আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, কম্পিটেন্স একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি প্রথম শিখেছি। আমি স্বীকার করি আমার ইডি স্যারের কাছ থেকে, হোয়াট ইজ কম্পিটেন্স, ওনার কাছ থেকে আমার শেখা। তারপর অবশ্য আমি এটা নিয়ে চিন্তা করেছি। কম্পিটেন্সের ইনসেপটিভ স্টেজের কম্পিটেন্স, কেয়ারফুল কম্পিটেন্স, কনসাস কম্পিটেন্স, আনকনসাস কম্পিটেন্স। ব্যাপারটা আমি এরকমভাবে চিন্তা করি, এই ড্রাইভারটা গাড়িটা চালাবে, ও গাড়িতে চিন্তা করছে আমি গাড়িটা চালাতে পারবো, দ্যাট ইজ দ্য স্টেজ 1। স্টেজ 2তে কি, মাঠের মধ্যে চালাবে, যাই হোক সে চালানোর মধ্যে শিখবে। তারপরে ফাঁকা রাস্তায় চালাবে, তারপরে জ্যামের মধ্যে চালাবে। যখন সে জ্যামের মধ্যে চালাতে পারবে তখনই তার আনকনসাস কম্পিটেন্সটা চলে আসবে। সুতরাং আমি আপনি ওই গাড়িতে চড়বো না যে ওই কম্পিটেন্স লেভেলের লাস্ট লেভেলে নাই, ওই ড্রাইভাররা গাড়িতে আমি চড়বো না। সুতরাং আপনার স্টুডেন্টকে, আমার স্টুডেন্টকে আমরা ওইভাবেই কম্পিটেন্স তৈরি করব, ও গাড়ি চালাইলে যে গাড়িতে আমি ঠিক মতো বসে থাকতে পারি। আমার এখনো মনে আছে, আমার
মেন্টর আমার সেই এনায়েত কবির স্যার মারা গেছে, উনি বলছেন বাবা আমি তোমাকে সার্টিফিকেট দিব ট্রেনিং এর, তখনই দিব আমার অ্যাপেন্ডিক্স যখন তুমি বের করতে পারার ক্ষমতা অর্জন করবা, আমি যখন মনে করব ইয়েস আমি ওকে আমার অ্যাপেন্ডিক্সটা বের করার দায়িত্ব দিতে পারি, তখনই সাইন করবো তোমার কাগজে, এর আগে করবো না। এখন বুঝতে পারছি কথাটা কত ইম্পর্টেন্ট, এই জন্যই বলতেছি। আর একটা ব্যাপার শেয়ার করবো যেটা আমি মনে করি আমরা আমাদের সমাজে দেখেছি, এই মাথা ওয়াশ করে একটা জঙ্গি তৈরি করে সুস্থ মানুষকে আমাকে আপনাকে মেরে ফেলতে পারে আমাদের সমাজ আমরা দেখেছি। ইট ইজ পসিবল, ব্রেন ওয়াশ করে সম্ভব। তাই যদি হয়, আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের স্টুডেন্টকে কি একটু ভালো করে দিতে পারবো না? অবশ্যই পারবো, সেটা আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাস থেকেই আমার কিছু চিন্তা ভাবনা আমি শেয়ার করতে চাই। এই ভদ্রলোক, আমি আগেও একবার বলেছি, ও ইন্ডিয়ান একটা আর্মির সোলজার। ও চিন্তা করলো যে সে অলিম্পিকে সে শুটারে ফার্স্ট হবে, কিন্তু ডান হাতে প্র্যাকটিস করতে গিয়ে ও ডান হাতে উড়ে গেল। ও কিন্তু ছাড়েনি, ও কিন্তু বাম হাতে প্র্যাকটিস করছে। বাম হাতে প্র্যাকটিস করে একবার সে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে, সেকেন্ড টাইম তার এইজ পারমিট করে না, সেকেন্ড টাইমও সে অলিম্পিক চ্যাম্পিয়ন 2বার হয়েছে এই ভদ্রলোক, ইন্ডিয়ান একটা সোলজার। সুতরাং তার উইকনেসটাকে সে তার কনভার্ট করতে পারছে অ্যাচিভমেন্টে। এইটা করে যত খারাপ স্টুডেন্ট হোক, তাকে যদি আমরা চেষ্টা করি, তাকে যদি আমরা পারসিস্টেন্টলি লেগে থাকি, ওকে দিয়ে কিন্তু অনেক বড় কাজ করানো সম্ভব যদি আমরা ডেডিকেটেড থাকি। এটা একটা সত্য ঘটনা আমি শেয়ার করতে চাই। এরপরে যেটা বলতে চাই, করোনার আগে আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম, একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছিলাম। সেখানে আমরা দেখেছি প্রবলেম তো থাকবেই, প্রবলেমের সমাধানটা কী করে খোঁজা যায়, এটার ফার্স্ট প্রবলেম কী করে সলভ হয়, সে ব্যাপারটা আমার মাথায় আসছে। এই ভদ্রলোক রিক্সা চালক, ফরিদপুর বাড়ি, আমাকে মিটফুডে নিয়ে যেত। তখন মিটফুডে যাওয়ার আমার গাড়ি যেত না, আমি রিক্সায় যেতাম। একদিন যাচ্ছি, কথা অনেক হয়তো, বলছে স্যার মশার তো খুব উপদ্রব ঢাকায়। আমরা তা তো আছে, এটা বিরাট সমস্যা সমাজের, এবং তা তো সমস্যায়। বলে স্যার মশার সাইজ যখন মুরগির মতো হবে, মানুষ যখন মশা খাবে তখন সমস্যার সমাধান হবে। কথাটা আমার পছন্দ হয়েছে। সমাধান কিন্তু সে দিয়ে দিছে, সমস্যা থাকবে, সমাধানও কিন্তু বের করতে হবে। ওর মশা যখন মুরগি হবে, মানুষ যখন খাবে তখন সমাধান হবে। কাজে সমস্যার কিন্তু সমাধান আছে। এই সমাধান খোঁজার জন্য আমরা চিন্তা করেছিলাম, আমাদের যারা পরীক্ষা দেয়, আমাদের বাচ্চারা ফেল করে কিন্তু ক্লিনিক্যালে 90%, থিওরিতে ফেল করে না, অস্পিতেও ফেল করে না, প্র্যাকটিক্যালেও সমস্যা নাই, রোগীর কাছে গিয়ে কিন্তু সে ফেল করে, এবং এইখানে কোনো গ্রেস নাই। এবং আমাদের বাচ্চারা রোগীর কাছে কিন্তু যায় না। আমাদের দুর্বলতা হোক, ওদের দুর্বলতা হোক, পেশেন্টের সাথে সময় তারা দেয় না। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা শিক্ষক তারা জানি, যদি শর্ট কেস দিয়ে শুরু হয়, লং কেস দিয়ে শেষ হয় সার্জারি, শুরু ক্লিনিক্যাল দিয়া, শেষ ক্লিনিক্যাল দিয়া, ওই জায়গায় যদি হাফ নাম্বারও কোয়ার্টার নাম্বারও কম থাকে, কোনো গ্রেস নাই। রিটেনে গ্রেস আছে, সব জায়গায় গ্রেস আছে। এটাকে কি করে ডেভেলপ করা যায়, তার জন্য আমি করেছিলাম আমাদের একটা ব্যাচে 10টা মেয়েকে নিয়েছিলাম, সকালবেলা ওদের সাথে কথা বলেছি, ওখানে পাঠাইছি, গ্রুপিং করেছি। আমাদের তখন 72টা মেয়ে পরীক্ষা ছিল, 70টা পাস করেছিল, 5টা মেয়ে অনার্স পেয়েছিল। সুতরাং এই গ্রুপ টিচিংয়ের একটা ইম্পর্টেন্স আমরা তখন খুঁজে পেয়েছিলাম, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। এটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। এই ব্যাপারে আমরা আপনাদের মত চাই, কেউ যদি অমত থাকেন সেটাও চাই। তার কারণ আমি বিশ্বাস করি জগতে যত খারাপ কাজ, তার জন্য খারাপ লোক যতটা না দেয়, ভালো লোকের চুপ থেকে থাকা তার চেয়ে বেশি দেয়। সুতরাং আমি মনে করি এই পরিকল্পনার সাথে, এই চিন্তাধারার সাথে কারো যদি দ্বিমত থাকে সেটাও শেয়ার করবেন, মত থাকলে সেটাও শেয়ার করবেন। তাইলে কিন্তু আমরা এটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো এবং সেটা কার্যকরও করতে পারবো। এই প্রোগ্রামে এই মেয়েদের নিয়ে আমি সকালে ক্লাস করেছি, ওদের বিভিন্ন মেডিসিন, সার্জারি, গাইনি ডিপার্টমেন্টে ওদেরকে পাঠিয়েছি, ওদের নিয়ে গ্রুপ ক্লাস করেছি। আলটিমেটলি ওরা কিন্তু এই যে আমি সকালবেলা এসে ওদের নিয়ে কাজ করেছি, আমি দেখেছি যে ওদের নিয়ে কাজ করলে সে কাজটা কাজে লাগে, ইট ইজ প্রুভ। সুতরাং এটা একটা পাইলট প্রজেক্ট হলেও ওই সময়টাতে আমরা কাজ করতে পেরেছিলাম। এখানে আমরা দেখেছি যে টিচার ক্লাস নেওয়া এবং স্টুডেন্ট ক্লাস নেওয়া একটু ডিফারেন্স আছে। স্টুডেন্টকে যেভাবে বোঝে, টিচার কিন্তু স্টুডেন্টকে আমরা ওইভাবে বুঝতে পারি না। প্র্যাকটিক্যাল খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হলো ইন্টিগ্রেটেড টিচিং খুব ইম্পর্টেন্ট। তার কারণ হলো আমরা তো জানি, আমি আমার মতো কিছু কথা এইটা কিভাবে কাজে লাগে, ওই বাচ্চাটাকে যদি আমরা ওইভাবে না নিতে পারি, আমি আমার মতো বলি, খিচুড়ি তৈরি করার জন্য তো সব ইনগ্রেডিয়েন্টসই লাগবে,
ওই লবণ যত কম দামি হোক ওই লবণও লাগবে, না হলে কিন্তু সেটা খাওয়া যাবে না। আমরা যে লেভেলের যে ডিপার্টমেন্টের চিকিৎসকই টিচারই আমরা থাকি, আমরা কমিউনিটি মেডিসিন হোক, ফার্মাকোলজি হোক, মাইক্রোবায়োলজি হোক, অ্যানাটমি হোক, ফিজিওলজি হোক, আমার কিন্তু প্রয়োজন আছে। আপনার নলেজ ছাড়া কিন্তু ওই বাচ্চাটা ডাক্তার হবে না। ডাক্তার হলে ওই ডাক্তার খাওয়া হবে না, খাওয়া যাবে না, ওই ডাক্তার সমাজে চলবে না। সুতরাং আপনি যে লেভেলের যে সাবজেক্টের ডাক্তারই হন, আপনার শিক্ষাটার ইম্পর্টেন্স কিন্তু ওই খিচুড়ি তৈরি করতে হলে, ওই ডাক্তারটা তৈরি করতে হলে লবণ যত কম দামি হোক ওর ইম্পর্টেন্স খুব বেশি। সুতরাং আমরা যাতে কখনো মনে না করি আমি ফরেন্সিক মেডিসিন, আমি কমিউনিটি মেডিসিন, আমি ফার্মাকোলজি, আমি প্যাথোলজি, আমি মাইক্রোবায়োলজি, সামান্য একটু জিনিস আমার পড়াশোনাটা ভালো না হলেও চলবে, কিন্তু না, আপনার পড়াশোনা যদি ওই বাচ্চা না জানে সে কিন্তু ভালো ডাক্তার হবে না। সুতরাং আমরা প্রত্যেকেই তার পজিশনটাকে এনজয় করি, তার পজিশনটাকে গুরুত্ব দেই এবং তার দায়িত্বটা ঠিকমতো পালন যদি করি, আমার মনে হয় আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারবো এবং আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো। যার জন্য ওই মেডিসিন, সার্জারি, গাইনি শিখতে হলে ওই খিচুড়ি তৈরি করার মতো আমার সব নলেজই লাগবে। কোনো একটা নলেজ যদি কম থাকে ওই বাচ্চা কিন্তু আমি আর আপনি যা চাই তা কিন্তু সে হবে না। সুতরাং এই ইন্টিগ্রেটেড টিচিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এই বাচ্চাকে এখনই শেখাইতে হবে। তুমি যদি হার্ট অ্যান্ড ব্লাড সাপ্লাই জানো, তাইলে আজকে বাংলাদেশের বা পৃথিবীর যে করোনারি থ্রম্বোসিসের রোগ, হার্টের রোগ, ওইটার মাস্টার তুমি হইতে পারবা। তুমি যদি ফিমারের অ্যানাটমি জানো, এই ফিমারের অ্যানাটমি জানলে অর্থোপেডিক্সের নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচারের তুমি চিকিৎসা করতে পারবা। এটা যদি ফার্স্ট ইয়ারে ঢুকে দেওয়া যায়, ও কিন্তু কনসেন্ট্রেট করবে, ও কিন্তু ওটাতে ইন্টারেস্ট পাবে, ও কিন্তু ওইটা নিয়ে স্বপ্ন দেখবে। সুতরাং এই স্বপ্ন দেখানোর দায়িত্বটা কিন্তু আমাদের, আমরা যারা টিচার তাদের, এবং এই স্বপ্নটা এই ছোট লেভেলেই দেখাতে হবে। আমাদের দেশের টিচিং অন্যান্য দেশের চেয়ে একটু ডিফারেন্স। আজকে অস্ট্রেলিয়াতে যে বাচ্চাটা এমবিবিএস পাস করে সে থিসিস কিন্তু এমবিবিএস লেভেলে করে। আমার বৌমা যখন ওখানে এমবিবিএস পরীক্ষা দেয় আমাকে বলে যে বাবা আমার থিসিস হইল কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, ইউটেরাসের কার্সিনোমা তার থিসিস। সুতরাং স্বপ্নটা ছোটবেলায় থেকে দেখাইতে হবে। সেই স্বপ্নটা আমরা দেখাবো, সেই দেখানোর দায়িত্ব আমাদের সবার। আমি এখানে আর বেশি কিছু কথা বলতে চাই না। আরেকটা কথা আমি বলতে চাই, এই সুযোগ তো সবসময় হয় না। আমাদের এই মেডিকেল শিক্ষাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পিরিয়ড হলো ইন্টার্নি। এই ইন্টার্নি সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারি না। আমরা একটা লগ বই আমাদের আছে, কিন্তু এই লগ বই গতানুগতিক সবাই একটা নম্বর দিয়ে সিগনেচার করে দেই। আমি একটু রিকোয়েস্ট করতে চাই, আমরা যারা এই ইন্টার্নিদের হ্যান্ডলিং করি তারা, আমি সার্জারির প্রফেসর হিসেবে কি চাই ওর কাছ থেকে, আমি মেডিসিনের প্রফেসর হিসেবে ওর কাছ থেকে কি চাই, ওর জন্য আমরা সেপারেট একটা লগ বই তৈরি করি। যেটা আমি শেখাবো ওইটা আমি আদায় করে নিব। শুধু আদায় না, ওটা একটা ভিডিও করবে, সে একটা আইভি দিল ওটার ভিডিও সে আমাকে দেখাবে, একটা ড্র্যাপিং করলো ওটার ভিডিও সে আমাকে দেখাবে, একটা ক্যাথেটার করলো ভিডিও দেখাবে, নাহলে আমি তাকে সাইন করবো না। আমি তাকে এইভাবে যদি নিয়ে আসতে পারি, বেসিক কিছু লার্নিং কিন্তু আমি শিখিয়ে দিতে পারবো। আজকে আপনার বাচ্চা বাইরে কাজ করতে গেল আইভি কেননা দিতে পারে না, ইন্টিউবেশন কি দিতে পারে না, কি চেনেও না, ক্যাথেটার কোনটা 3 মাথা কোনটা 2 মাথা চেনে না, বলবে কোত্থেকে বাইরে আসছে, 8 দিন থেকে বাইরে আসছে। আপনার বদনাম, আমার বদনাম, 14 গোষ্ঠী উদ্ধার করবে। সুতরাং নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য আমি মনে করি ডিসচার্জ সার্টিফিকেট একটা হাসপাতালের মিরর। এই ডিসচার্জ সার্টিফিকেট লিখতে গিয়ে 1000টা ভুল, এইগুলোকে ঠিক করতে হলে আমাকে ইন্টারনেট টাইমটাকে 100 টাইমস প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে মনিটরিং করতে হবে, ওদের থেকে কাজ আদায় করতে হবে এবং ওদের দিয়া আমাদের তৈরি একটা লগ বই আমরা তৈরি করব। ওইটাও করবো আমরা, আমরা কারোর সাথে ডিজাইন করবো না, গভর্নমেন্ট আমরা মেনটেন করব, কিন্তু যেটুক আমি সারা তাকে ছাড়বো না, ওইটুক আমি এখান থেকে আদায় করে দেব। সুতরাং আমরা আপনাদের মতো এই লগ বই কতটুকু আপনি চান, এই সময়ের মধ্যে কতটুকু আপনি দিতে পারবেন, ওইটা একটু তৈরি করে দিবেন। বিশেষ করে যারা ইন্টারনেটে ডিল করেন, ওইটা নিয়ে আমরা আলাদা লগ বই তৈরি করব এবং ওইটা ভিডিও করে ফটো তুলে দেখানোর পরেই সে ক্লিয়ারেন্স পাবে, তাছাড়া পাবে না। তাই করলে ওরা একটু হলেও শিখবে। এইটাই আমার কথা, যতটুকু বলার এইটুকু আজকের মতো শেষ। পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে বসবো। এখন যদি কারো কোনো মতামত থাকে, কারো কোনো বক্তব্য থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, করতে পারেন। আসসালামু আলাইকুম।